welcome to my horror story. So guys, horror story আমি শুনতে কিন্তু খুবই ভয় পাই, তারপরও শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এই যেমন ছোটবেলায় ইলেকট্রিসিটি চলে গেলেই আমি আমার দাদার পাশে গিয়ে চুপটি মেরে বসে যেতাম, বলতাম দাদা ভূতের গল্প শুনবো। আর আমার দাদা তার পুরাতন যত ভূতের গল্প ছিল আমাকে এক এক করে শোনাতো। একটা গল্প তো 5 থেকে 10 বার শুনে ফেলতাম। তারপরেও সেই মুহূর্তটা এত বেশি ভয়ানক লাগতো, চারিদিকে অন্ধকার, ঠান্ডা বাতাস, ঝিঝি পোকার ডাক, আর অসম্ভব ভাল লাগতো ভূতের গল্প শুনতে। আজকে সেরকমই তোমাদের একটা ভূতের গল্প শোনাবো। এসি আমাদের কম বেশি সবার বাড়িতে আছে, কিন্তু এই এসির সাথে যে ভূতের কোনো সংযোগ থাকতে পারে কখনো কি ভেবে দেখেছো? ঠান্ডা জায়গায় ভূতের বসবাস আমার দাদা বলতো। চলো তোমাদের সুন্দর এই গল্পটা শোনাই। কথা দিচ্ছি আজকের এই গল্পটা শুনলে তোমাদের রক্ত হিম হয়ে আসবে। অতিরিক্ত গরমে বাসার জন্য এসি কিনেছি, 2 টনের এসি। আমি ছাড়া আমার বাসায় আর কেউই থাকে না। 3 দিনের জন্য আমি ঢাকার বাইরে এসেছি। বাসায় ফিরে অবাক হয়ে যাই, আমার রুমে অনেকটা বরফ পড়ার মতো ঠান্ডা মনে হচ্ছে এইমাত্র কেউ এসিটা বন্ধ করলো। আমি অদ্ভুতভাবে অবাক হলাম। রুম থেকে তীব্র গন্ধ, কিন্তু আমি যাওয়ার সময় সব বন্ধ করে গিয়েছিলাম। ভুল হবার প্রশ্নই ওঠে না। প্রশ্ন ওঠানোর আগেই সমাধান যেন চোখের সামনে হাজির। আমার মা আমার বাসায়, কিন্তু আমার বাসায় আমার মা আসলো কিভাবে? আমি বললাম, আম্মা তুমি কখন আসছো? আমাকে বলনি কেন? আম্মা, এসে দেখি তুই নেই। চাবি তো আমার কাছেই ছিল, তাই ভাবলাম তোকে একটু চমকে দেই, তাই তোর বাসায় এসে তোকে আর জানাইনি। হ্যাঁ মা, আমি চমকে গিয়েছি অনেক। টাওয়াল নিয়ে বাথরুমের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ এক অচেনা মেয়ের সামনে। আমি, কে আপনি? আমার প্রশ্নে মেয়েটা হেসে দিল। আমাকে চেনুনি? চিনলে তো আর জিজ্ঞাসা করতাম না। আরে আমি তোমার ছোট মামার মেয়ে আফ্রোদিতি। তুমি? সেই 10 বছর আগে দেখেছিলাম। আমার বাসায় কিভাবে আসলে? ফুপির সাথে এসেছি তোমাকে সারপ্রাইজ করার জন্য। আফ্রোদিতি দেখতে খুব ফর্সা না হলেও চেহারায় ভালো মায়া আছে। শরীরের ভাবসাব ভালো, পরিষ্কার ও গোছালো। কথা বলার ধরনও সুন্দর। আমার আম্মা একাই থাকেন গ্রামে, আমি এখানে চাকরির সুবাদে থাকি। আম্মা মাঝে মাঝে এসে কিছুদিন থেকে আবার চলে যায়। এবার আফ্রোদিতিকে নিয়ে এসেছে, তবে এবার যেন আম্মা খুব কম কথা বলে। আফ্রোদিতি কম কথা বলে, তবে আফ্রোদিতি যেন আমার উপর অনেক যত্নবান। মেয়েটা রান্না করছে, আমার পোশাক ধুয়ে শুকিয়ে দিচ্ছে, রুমগুলো যেন ঝলকাচ্ছে। আফ্রোদিতির চলন ফেরন খুবই সভ্য। আমি রাতে খেতে বসলে আমার পাশে বসে থাকে। আমার সামনে 6-7 রকমের খাবার রান্না করে রাখে। ডাল আমার চাওয়ার আগেই সে আমাকে বেড়ে দিচ্ছে। মাংস আমি কয় পিস চাইবো ভাবছি, চাওয়ার আগেই সে তত পিস দিয়ে দিচ্ছে। আফ্রোদিতি অসম্ভব সুন্দর। শিট, মাই গড। একটা মেয়ের কণ্ঠে এরকম গানের সুর ভেসে আসতেছে। আমার মনের ভুল। সো গাইস, চলো শুরু করি। আফ্রোদিতি অসম্ভব সুন্দর ঘ্রাণের পারফিউম ব্যবহার করে। 2-1 বার নাকে এলে অনেক দিন মনে থেকে যাওয়ার মতো। আম্মা খুব একটা বেশি কথা বলে না, যতক্ষণ দেখি শুধু কাজই করে। আম্মাকে সহজভাবে বললাম, এতদিন হলো এসেছো, বাসায় যাবে না? তুমি তো আমার এখানে এলে 2 দিনের বেশি থাকতেও চাও না। আর এবার আফ্রোদিতিকেও এনেছো। ইদানিং আমি ঘুমালে কেমন যেন মনে হয় আফ্রোদিতি আমার মাথার পাশে এসে বসে আছে। কাল
রাতে আমি বারান্দায় বসেছিলাম, মনে হয়েছিল আম্মা আমার পেছনে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই আম্মার দিকে খেয়াল করলাম তিনি ঘুমাচ্ছেন। সকালে ঘুম থেকে অফিসের জন্য তৈরি হচ্ছিলাম, হঠাৎ অফিস থেকে কল আসলো। কোনো কারণবশত অফিস 4 দিনের বন্ধ। শুনেই খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম। দৌড়ে আম্মাকে বললাম 4 দিন ছুটি, চলো এবার আমরা বাড়িতে গিয়ে বাকি সময়গুলো কাটাবো। আম্মা কেন যেন রাজি হচ্ছিল না। রাজি না হয়েও যাবে কোথায়? আমি ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। বাসা থেকে আফ্রোদিতিও আসতে যাচ্ছিল না। ধমক দিয়ে কথা শুনিয়ে বের করলাম। রিকশায় উঠে বসতেই গাড়ি যেন নড়ছে না, কেমন যেন ভার হয়ে আছে। এই রিকশা তো 6 জন নিয়ে চলে, তাহলে আজকে কি হলো? আমি গাড়ি থেকে নেমে ধাক্কা দিতেই গাড়ি চলতে শুরু করলো। এরপর ব্যাস, আম্মা আফ্রোদিতি এক পাশের সিটে বসেছে আর পাশের সিট খালি। হঠাৎ সামনের স্টপেজ থেকে এক মেয়ে উঠেছে, কাকতালীয়ভাবে আমার পাশের সিটে বসে। মেয়েটার গায়ের রং শ্যামা কৃষ্ণ বর্ণের বলা যায়। ঘন চুল, কালো চোখ, গায়ে হলুদ রঙের পোশাক। মেয়েটির সাথে মানালো কিনা এটার চেয়ে মেয়েটি এই সাজগোজ কিভাবে করলো সেটাই যেন অবাক করার মতো, কারণ বিশ্রীভাবে তাকে অসুন্দর লাগছিল। গাড়ি চলছিল, মেয়েটি আমার সাথে কথা বলার চেষ্টাও করেনি। এমনকি আমি যে পাশে বসে আছি এটিও তার মনেই হচ্ছে না। বেশ কিছুক্ষণ বাস চলার পর হঠাৎ মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, নিজের বাসায় ফিরছেন কার জন্য? এমন প্রশ্নে আমি অবাক। না, আসলে ছুটি পেয়েছি তো তাই বাসায় যাচ্ছি। মায়ের সাথে বাসায় যাচ্ছেন মাকে দেখতে? আমি হেসে বললাম, আমার তো একজনই মা, দ্বিতীয় কোনো মাকে দেখতে যাওয়ার সুযোগই নাই। মেয়েটি আবার বলে উঠল, মামাতো বোনকে পছন্দ? মেয়েটির মুখে এ কথা শুনে আমি আশ্চর্য হলাম। মেয়েটি এত সব কিভাবে জানে? জিনভূত নাকি? পোশাকের যা ধরন, মেয়েটি পাগল মনে হচ্ছিল, কিন্তু তার কথা বলার ধরন ছিল অতি মাত্রায় স্পষ্ট। উচ্চারিত প্রতিটা শব্দ কানে বিচ্ছিন্নভাবে এসে লাগছে। আমি নাম জিজ্ঞাসা করলাম, সহজভাবেই বলল, আমি আফ্রোদিতি। নাম শুনে চমকে উঠি। আমার মামাতো বোনের দিকে তাকাই। আম্মা পাশে বসে অন্যমনস্ক। আমার পাশের মেয়েটি মুচকি হেসেই বলল, আপনি আপনার বোনকে কত বছর হলো দেখেন না? আমি বললাম, প্রায় 10 বছর হবে। আর আপনার মায়ের সাথে দেখা হয় না কতদিন? প্রায় 1 মাস। তারপর থেকে তো আম্মা আমার বাড়িতেই। হঠাৎ গাড়িটা আচমকা থেমে গেল। কন্ট্রাক্টর আমার দিকেই আসছিল। কন্ট্রাক্টর এসে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এখানেই নামবেন বলেছিলেন। মেয়েটি আমার দিকে তাকালো। বাস থেমে আছে, কিন্তু আমার পাশে বসা মেয়েটা বাস থেকে নামছে না। আমি অবাক হলাম, কি ব্যাপার, আপনি নামবেন না? হঠাৎ আশ্চর্য হলাম। আমার মায়ের পাশ থেকে আমার মামাতো বোন সিট থেকে উঠে দাঁড়ালো। সে বাস থেকে নেমে যাচ্ছে। মামাতো বোন নামার জন্য এগিয়ে যাচ্ছে, আর আমার পাশে বসা মেয়েটাও সিট থেকে উঠে দাঁড়ালো। এ কি, মেয়েটা আমার মায়ের দিকে হেঁটে যাচ্ছে কেন? মেয়েটা আমার পাশ থেকে উঠে আমার আম্মার পাশে গিয়ে বসলো। আম্মা কোনো শব্দ করলো না। ভান এমন ছিল যে আম্মা আমার মামাতো বোনকে উঠতেও দেখেনি, তার পরিবর্তে নতুন মেয়েটা তার পাশে বসেছে সেটাও সে খেয়াল করেনি। পরে খেয়াল করে দেখলাম আম্মা ঘুমাচ্ছে। বাস ছেড়ে দিয়েছে। আম্মা হঠাৎ চোখ খুলে তাকালো আমার দিকে, তাকিয়ে বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আম্মা, তোমার ভাইয়ের মেয়ে তো বাস থেকে নেমে গিয়েছে। আমি কতবার বাধা দিলাম কিন্তু শুনলই না। আম্মা আমার দিকে তাকিয়ে আছে, যেন কিছুই বুঝতে পারছে না। আম্মা, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোর কি চোখ গিয়েছে নাকি? কি বলছিস বুঝতে পারছিস? আমি অবাক হয়ে তাকালাম। কেন মা, কি হয়েছে? আমার পাশে এই যে আফ্রোদিতি বসে আছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস অথচ বলছিস আফ্রোদিতি নাকি বাস থেকে নেমে গিয়েছে। আম্মা তার পাশে বসা মেয়েটির দিকে তাকিয়ে বলছে, আফ্রোদিতি, তোর ভাই কি দিনের বেলা চোখে কম দেখে নাকি রে? আমি আম্মার কথা শুনে হতবাক।
কি বলে আম্মা এসব? এই মেয়ে তো আমার পাশের সিট থেকে উঠে আম্মার কাছে আসলো। কিছুই বুঝতে পারছি না। আর আমার বোন বাস থেকে নেমে গিয়েছে। আশ্চর্য, ওদের দুজনের নাম এক হলেও চেহারা তো দুজনের আলাদা। তাহলে আম্মা কিভাবে বলছে আমার মামাতো বোন এখানেই বসে আছে? আমি মেয়েটির সামনে দাঁড়িয়ে আছি। সিটে বসে থাকা মেয়েটি মাথা তুলে আমার দিকে তাকিয়ে সরল হাসি হাসছে। আম্মার উপর ভীষণ রাগ হলো আমার। আমি একটু ভয়ও পাচ্ছিলাম। কেমন যেন শরীর কাঁপছে। মামাতো বোন আফ্রোদিতির আচরণ বাসায় আসার পর থেকেই অদ্ভুত লেগেছিল। আমি ঠান্ডা মাথায় সব কিছু বোঝার জন্য ভাবছিলাম, আসলেই কি আমার ভ্রম হচ্ছে, নাকি সত্যিই আফ্রোদিতি বদল হয়েছে। আফ্রোদিতি আমাকে দেখে হাসছিল। হঠাৎ করে বাসের কন্ট্রাক্টর আমার দিকে এসে বললেন, আপনার গন্তব্যে বাস এসে গেছে। বুঝলাম না ভাই, আমি তো এখানে নামবো না, আমার স্টপেজ যেতে আরো 2 ঘন্টা লাগবে। কন্ট্রাক্টর আমার টিকিটের অর্ধেক তার কাছে ছিল, সেই অংশটুকু আমাকে দেখিয়ে বলল, এই যে দেখুন, এই স্টপেজের টিকিটই কেটেছিলেন আপনি। হ্যাঁ সত্যিই তো, আমি এই স্টপেজেরই টিকিট কেটেছি, কিন্তু এখানে টিকিট আমি কেন কাটবো সেটাই যেন আমি কোনো ব্যাখ্যা করতে পারছিলাম না। যেন কোনো মায়া আমার উপর ভর করেছে। আম্মাও নতুন মেয়েটিকে নিয়ে বাস থেকে নেমে আসলাম। আম্মা নতুন মেয়েটির ব্যাপারে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আমার মামাতো বোন কোথায় গিয়েছে এটি যেন আরো রহস্যময়। এমন এক জায়গায় বাস থেমেছে, পরবর্তী 1 ঘন্টার আর কোনো বাস রিক্সা কিছুই দেখিনি, কোনো মানুষও দেখছি না। রাস্তার 2 পাশে ধান ক্ষেত, পিচ ঢালাই রাস্তা। বাস স্টপেজের ছোট্ট একটা সাইনবোর্ড আমার দিকে নির্দেশনা দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। কি জানি আমার এমনই মনে হচ্ছে। বহুক্ষণ পর হঠাৎ একটা ছোট রিক্সার মতো যানবাহন এদিকেই আসছিল। রাস্তার সামনে বিশাল দৈত্যাকার বাঁধের মতো নিজের উপস্থিতি দর্শন করিয়ে লোকটিকে বললাম, আমাদের সাথে নিয়ে যান, সামনে যেতে হবে, টাকা যা নেবেন তাই দিব, কোনো সমস্যা নাই। অনেক জোরাজুরির পর বৃদ্ধ লোকটি যেতে রাজি হলো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। লোকটি শর্ত বসিয়ে দিল, বলল যে কোনো মাত্র 2 জন যেতে পারবে, 3 জনকে নেওয়া সম্ভব না, তার গাড়িতে এত জায়গাও নাই। স্বস্তির মধ্যে অসার বিরক্তি, যেন চাঁদ রাতে বৃষ্টি ঝড়। কি আর করব, আম্মা ও মেয়েটিকে রিকশায় তুলে দিলাম। প্রথমে আমিই যেতে চেয়েছিলাম, পরে আম্মার জোর করায় মেয়েটিকেই নিতে হচ্ছে। তারপর তারা যেতে লাগলো, আর আমি পেছনে পেছনে হেঁটে এগোচ্ছি। জানি এই পথ হেঁটে শেষ হওয়া যাবে না, তবুও থেমে থাকার চেয়ে এগোনো সুন্দর। সম্ভাব্য সামনে অন্য রাস্তার বাস এখানে পাওয়া যাবে, তবে কত দূর এটা জানি না। মনে হয় 2 ঘন্টার মতো হাঁটতে হবে। আমার মামাতো বোনের কথা মাথায় এলো। বাসায় পরিচয় হওয়া মেয়েটির এমন অদ্ভুত আচরণ কেন হতে পারে আমি বুঝলাম না। মনে হচ্ছিল আমার আম্মা যেন সব কিছুই জানেন। আমার আম্মা ইচ্ছা করে 2টো মেয়েকে একসাথে নিয়ে আমার সাথে কোনো ফান করছে, কিন্তু আমার এই মজা করা কোনোভাবেই সম্ভব না। আমার প্রাক্তনের ভাই সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার দাফন সম্পন্ন করেছি 20 খানিক দিন আগে। আমার প্রাক্তন রিয়া পরিবারের ছোট মেয়ে। রিয়ার বড় ভাই রাহাত আমার বয়সী, পাশের আরেকটি সিটিতে চাকরি করত। রিয়ার সাথে সম্পর্ক না থাকলেও রাহাতের সাথে ভালো বন্ধুত্ব ছিল। হঠাৎ একদিন জানতে পারলাম রাহাত আর বেঁচে নেই। তবে শেষ যোগাযোগ হয়েছিল রাহাতের মৃত্যুর 2 দিন আগে। রাহাত প্রায় রাতে কল দিলে সে বলতো ব্যস্ত আছি, কিন্তু রাতে ঠিক সে কি কাজ করত আমি জানতাম না। রাহাত বিছানার এক কোনায় ফ্লোরে বসে খাটে হেলান দিয়ে বসে হাঁটু ভাঁজ করা অবস্থায়, তারপরও 2 হাতের তালু দিয়ে বালিশ বানিয়ে মাথা ঠেকিয়ে ঘাড় ডান দিকে হেলিয়ে দিয়ে ঘুমানোর মতো করে মরে পড়েছিল। যেন মনে হচ্ছিল অনেক দুঃখের ভার নিয়ে অসহায়ের মতো চিন্তিত অবস্থায় রাহাত বসে আছে। রাহাতের রুমে অসম্ভব সুন্দর ঘ্রাণ আসছিল। একবার নাকে আসলেও কেউ বছরেও ভুলবে না সে ঘ্রাণ। তবে রুমে স্বাভাবিক তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছিল। রাহাতের লাশের ব্যবস্থা না হওয়া পর্যন্ত লাশ রুমেই রাখা হবে, তাই দ্রুত রাহাতের রুমের এসি সেরেছি। রাত সবসময় বলতো ওর এসিতে সমস্যা,
শ্বাস নিতে কষ্ট হয়। কিন্তু রাহাত এত বড় এসি কেন কিনেছে? অ্যাম্বুলেন্স কল করার জন্য ফোন বের করলে রাহাদের একটি আনসিন মেসেজ চোখে পড়ল। গতকাল রাতে পাঠিয়েছে। মেসেজটি অসম্পূর্ণ মনে হলো। আফ্রোদিতি ঠান্ডা স্পেস পছন্দ। অদ্ভুত কিছুই বুঝিনি। রাহাত কি বলতে চেয়েছিল? পুরোটুকুই ঘোলা ছিল। মেসেজের কথা না ভেবে আমি রাহাদের লাশ নিয়ে ব্যস্ত। এসি ছাড়তেই ঘ্রাণের তাপমাত্রা আরও বেশি বেড়ে গিয়েছে। কেন যেন মনে হলো রুমটা প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি এই বিষয় নিয়ে আর ঘাটাঘাটি না করে রাহাতকে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা শেষ করলাম। রিয়া, আমি আর রাহাত তিনজন সহ ড্রাইভার নির্বিঘ্নে দিনের আলোয় দুপুরের মধ্যে তাদের বাড়িতে পৌঁছালাম। রাহাদের বাবা ও তার দাদা মামা মায়ের একমাত্র সন্তান হওয়ায় রাহাদের দাফনের সময় তেমন বেশি মানুষের ভিড় হয়নি। রাহাদের লাশ উঠোনেই রাখা ছিল। হঠাৎ আমার নাকে সেই রুমের অদ্ভুত ঘ্রাণ নাকে ভাসতে লাগলো। কেউ যেন আসছে দূর থেকে, বাতাসের সাথে মিশে আসছে। খেয়াল করলাম সবাই যেন চমকে গিয়ে ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ করে দূর পথের দিকে তাকিয়ে আছে। সবার চোখ সামনের দিকে, রাস্তার দিকে। ঘ্রাণও ওই দিক থেকেই আসছে। অনেক লম্বা সময় ধরেই সবাই তাকিয়েছিল। হঠাৎ যেন বিকেলের রোদ ঠপাস করে পড়ে গেল। যেন চোখের পলকে দিনের সূর্য পা পিছলে পড়ে গিয়ে সন্ধ্যার অন্ধকারে ডুবে যাচ্ছে। গোধূলির এই সন্ধ্যায় যেন আজকে সেজে উঠেছে। পাখিগুলো ডাকা শুরু করেছে। গাছে গাছে বাতাসের কি অদ্ভুত ঢং। কেউ বলবেই না এটা মৃত বাড়ি। এবার সবার চোখ ছানা বড়া। আমাদের দিকে লক্ষ্য করে কেউ একজন আসছে। তার পায়ে ঝুমুরের শব্দ। পাখিদের কণ্ঠের শব্দের থেকেও সুন্দর সেই আওয়াজ। মানুষের এমন অপরূপ সাজ অন্য সবার মগজের কার্যকলাপ ভুল পথে পাঠিয়ে দেয়। মেয়েটি আসার পর সে রাহাদের পাশে বসলো। রাহাতকে আলতোভাবে ছুঁয়ে দেখলো। রিয়াকে আশপাশে দেখলাম না। পরিবারের অন্যান্য সদস্যরা এই অপ্সরাকে চিনেই না। আমি মেয়েটির দিকে তাকালাম। পরিচয় জানতে চাইলেই বলল, আমি আফ্রোদিতি। তারপর আর কোনো জবাব না দিয়ে মেয়েটি সেখান থেকে চলে গেল। তারপরেই যেন মনে হলো একটা মৃতবাড়ির শোকের পরিস্থিতি। কয়েক মিনিট কি অদ্ভুতভাবে বদলে গিয়েছিল। রাহাদের দাফন শেষ করে আমি শহরে ফিরে আসি, সরাসরি রাহাদের রুমে। এখনো শীতল অবস্থার রুম। চোখ পড়ল একটি চাকচিক্য পারফিউমের উপর। পারফিউমের কৌটার গায়ে স্বর্ণাক্ষরে গুঁড়ি দিয়ে লেখা ছিল আফ্রোদিতি। পারফিউমটি আমি হাতে নিলাম। মৃদু স্প্রে গলায় করতেই আমার শরীরে শক্তি বেড়ে যাচ্ছিল। আমি যেন অদ্ভুতভাবে আনন্দ অনুভূত করছিলাম। রাত 11টা বাজতেই দেয়ালে ঘড়ির ঢং ঢং শব্দ। রাহাদের রুমের আলোর পরিবর্তন। বাইরের দরজায় ঠক ঠক করছে কেউ। দরজা খুলতেই একজন যুবক বয়সী ছেলে, চুলগুলো সামনের দিকে, স্যুট পরিহিত ব্যক্তি। তিনি আমাকে আরও একটি পারফিউম দিলেন। বললেন রেখে দিতে। আমি আরও কিছু খুঁজলাম। কানের দুল, ঝুমকো, পায়ের ঝুমুর সব কিছুই একটি বাক্সে রাখা। প্রত্যেক অর্নামেন্টসের গায়ে আফ্রোদিতি লেখা। সেখান থেকে বাক্সটি সহ পারফিউম এবং দেয়ালের ঢং ঢং করা ঘড়ি আমি খুলে নিয়ে আসি। সব কিছুই আমার বাসায় একটি রুমে সাজিয়ে রাখি। এসেই পারফিউম স্প্রে করেছি। এমন এক অদ্ভুত মায়াবী ঘ্রাণ নাকে সারা জীবনের জন্য লেগে থাকলে এমন আহামরি কি ক্ষতি হয়? হঠাৎ রাহাদের অসম্পূর্ণ বার্তাটির কথা মনে পড়ে। আফ্রোদিতির ঠান্ডা স্পেস পছন্দ। তাই দেরি না করে গরমের কথা চিন্তা করেই 2 টন এসি বাসার জন্য কিনে এনেছিলাম। কীভাবে কিনেছি জানি না। আফ্রোদিতির সাজসজ্জার জিনিসপত্রগুলোর দিকে চোখ গেলেই আমার আফ্রোদিতিকে দেখার লোভ আরও বেড়ে যায়। সোনালি রঙের ওপর গাঢ় সবুজ রঙের এক বাদামি পাথরে খচিত চমকপ্রদ নেকলেস। ফর্সা রঙের দেহে হোক বা শ্যামলা রঙের দেহে হোক, সব শরীরেই যেন মানিয়ে যাবে এই নেকলেস। টিপের একটি বাক্স। যতদূর বুঝতে পারছি সবগুলো টিপ ডায়মন্ডের পাতলা প্রলেপ বানানো। চোখ সজ্জিত করার জন্য উপাদানগুলোর কৌটো স্বর্ণের।
রাহাতের কাছে এত মূল্যবান জিনিস ছিল, আমরা কেউ জানতামই না। এমনকি এখনো আমি ছাড়া কেউই জানে না রাহাতের সাথে আফ্রোদিতির সম্পর্ক কি, তাও কেউ জানে না। তারপরেই আমি অফিসের কাজে ঢাকার বাইরে 3 দিনের জন্য সিলেটে আসি। পাহাড়ের উঁচুতে চা বাগানের উপর চাঁদের আলোয় সবুজ রং আর চাঁদের রঙের ভালো মিশ্রণ ঘটে। এমন এক ফুরফুরো মেজাজের সময়টাতে যদি হঠাৎ কোনো সুন্দরী আমার পাশে কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে, তাহলে কিন্তু আমি একদমই আপত্তি করব না। আর সেটি হলো, চা বাগান ঘিরে একটি রিসোর্ট ছিল। হতে পারে মেয়েটি রিসোর্টে উঠেছে আমার মতোই, এখানে সুন্দর পরিবেশ দেখে বসতে এসেছে হয়তো। হঠাৎ মেয়েটি আমার দিকে তাকালো, আমিও তাকালাম, দুজন দুজনের চোখে তাকিয়ে আছি। মেয়েটি হাসতে হাসতে বলল, আফ্রোদিতিকে ভাবছেন বসে বসে? শুনেই সারা শরীর আমার কেঁপে উঠল। আমি ধুম করে বসা থেকে উঠে দাঁড়ালাম। হাত পা আকস্মিক ঘটনায় ঝাঁকুনি খেয়ে ঝিম ধরে আছে। নামটা শুনেই ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে চেনেন আফ্রোদিতিকে? মেয়েটি অদ্ভুতভাবে উত্তর দিল, আফ্রোদিতিকে চেনে না এমন কে আছে আপনি ছাড়া? পুরো আকাশ, শহর, গাছ, কাঠবিড়ালি থেকে সুন্দরবনের হরিণরাও চিনে তাকে। বলেই মেয়েটি চলে যাচ্ছিল। আমার পিছুটা মেয়েটি আর কানে নেয়নি। তারপর আর তার সাথে কথা হয়নি। এরপর ঢাকায় ফিরে এসে দেখি আমার রুম প্রচন্ড রকমের শীতল অবস্থায় আছে। সেই ঘ্রাণ। আম্মা এবং আমার মামাতো বোন আমার বাসায়। আম্মা বলল মামাতো বোনের নাম আফ্রোদিতি। ঠিক ছোটবেলায় দেখা হওয়ার নাম বা বোনকে আমার ঠিক মনে ছিল না। মামাতো বোন আমার আশেপাশে থাকলেই সেই একই ঘ্রাণ চারপাশে ঘিরে রাখে। সব কিছুতেই আমি আফ্রোদিতিকে আন্দাজ করতে পারলেও বেলা শেষে আফ্রোদিতিকেই শুধু খুঁজে পাচ্ছিলাম না। এরপর আম্মা এবং মামাতো বোনকে নিয়ে বাসে চড়ে নিজেদের বাসায় আসা। মাঝ রাস্তায় মামাতো বোন বদল হয়ে যাওয়া, বাসে নতুন এক মেয়ে আফ্রোদিতির পরিচয়ে আমার সাথে চলা, মাঝপথ থেকে আম্মা ও মেয়েটি হারিয়ে যাওয়া। ফোন সুইচ অফ দেখালো। উপায়ন্তর না পেয়ে আমি একাই নিজের বাসায় চলে এসেছি। আমাদের বাড়িতে তেমন কোনো লোকজন নেই। আম্মা এবং তার সেবাকারী 2জন মহিলা থাকতো। পাশেই আমার চাচার বাড়ি। আমি বাড়িতে এসে দেখলাম বাড়ি নিশ্চুপ। বুঝতে পারলাম আম্মা এখনো আসেনি। তাহলে আম্মা গেল কোথায়? তাহলে কি মেয়েটির ফাঁদে পড়েছে মা? চিন্তা হচ্ছিল, তাই চাচার বাড়িতে গেলাম। চাচা আমাকে দেখেই জড়িয়ে ধরলেন। বাবা, তুমি এত দেরিতে কেন আসলে? তোমাকে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। কেন চাচা, কি হয়েছে? বাবা, গত 7 দিন আগে তোমার মা এবং অস্ট্রেলিয়া থেকে আসা তোমার মামাতো বোন 2জন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওই তো তোমার মা আর মামাতো বোনের কবর। শুনে আমি স্তব্ধ। আমার জবাব কি হবে বুঝতে পারছিলাম না। আমি কি বলবো, কি করব? ঘটনাগুলো আমার ব্রেন গ্রহণই করতে পারছিল না। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। মায়ের কবর আর মামাতো বোনের কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি। মামাতো বোনকে দেখার আর সুযোগ হয়নি। কিন্তু মামাতো বোন কেন হঠাৎ অস্ট্রেলিয়া থেকে এখানে কেন, এটাই বুঝতে পারলাম না। আমার মামা বেঁচে নেই। মামির বয়স 60 বছর প্রায়। তিনি আর মামাতো বোন ছোটবেলায় চলে গিয়েছিলেন। চাচাকে জিজ্ঞেস করলাম মামাতো বোনের মৃত্যুতে কি মামি আসেনি? চাচা বললেন যোগাযোগ না থাকায় তারা খবর পৌঁছাতে পারেনি। চারিদিক থেকে এতগুলো বিস্ময়কর ব্যথা আমার হৃৎপিণ্ড ভেঙে দিচ্ছিল। মা বেঁচে নেই শুনতেই আমার কলিজাটা কাঁপছে। আমি মানতেই পারছি না। চাচা যেন আমার সাথে কেমন ভার গলায় কথা বললেন, যেন মা দুনিয়াতে নেই, আমার সব কিছু এখন তার। তিনি যেন খুশি হয়েছেন। পরিবার বলতে আমরা অনেক বিচ্ছিন্ন, পাশাপাশি তেমন কোনো আত্মীয় নেই। সামাজিক সম্পর্কের মানুষগুলোর সাথে সুসম্পর্ক রাখার মতো আমরা কেউই এখানে থাকতাম না। 2 দিন মায়ের কবরের পাশে বসে কেটে যাচ্ছে। আমি এখনো নিজেকে বিশ্বাসই করাতে পারিনি যে আম্মা নেই। আম্মার মৃত্যুর শোক আমাকে অন্য কিছু ভাবতে মানা করছিল। আর 4 দিন মা বেঁচে নেই এই খবর জেনেছি। কবরে মায়ের লাশ। অদ্ভুত মিথ্যা মনে হচ্ছিল ব্যাপারটা।
সকালে তীব্র আলোর রোদ ঝলমল করছে। আমি এক কাপ চায়ে চুমুক দিচ্ছিলাম। কেন জানি মনে হলো আমার অস্ট্রেলিয়া যাওয়া দরকার। আমার মামাতো বোন কেন এসেছিল এখানে, তার আগে রাহাদের বিষয়টি সমাধান করে যাব। বাসা থেকে ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়লাম। শহরে নিজের বাসায় চলে আসলাম। গত 10 দিনের সব ঘটনা যেন মলিন। কোথাও কোনো ঝামেলা নাই। আফ্রোদিতি নামের সেই কোলাহল নাই। আজ রুমেও কোনো সুঘ্রাণ নাই। আফ্রোদিতি সাজসজ্জার উপাদানগুলো একই জায়গায় অব্যবহৃতভাবে পড়ে আছে। আমার চোখে শুধু আফ্রোদিতিকে দেখার শখ। রাতে আমার প্রাক্তন রিয়ার কথা প্রচন্ড মনে পড়ছিল। ইচ্ছা হচ্ছিল কথা বলি। ল্যান্ড ফোনে কল দিয়েছিলাম, রিয়া রিসিভ করেনি। কিছুক্ষণ পর দরজায় টোকা। দরজা খুলতেই চমক, রিয়া দাঁড়িয়ে আছে। গত 6 মাসে যে আমার সাথে একটাও কথা বলেনি, সে হঠাৎ এখানে। আমি খুব অবাক হলাম। রিয়া কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখে ক্লান্তি। আমার দিকে তাকিয়ে, তুমি আফ্রোদিতি নামের কাউকে চিনো? রিয়ার মুখে এই প্রশ্ন আমাকে বিচলিত করেনি। রিয়া আমাকে বলল আজ রাত আমার সাথেই সে থেকে যেতে চায়। আমি আপত্তি জানাইনি। রাতে খাবার পর রিয়া আমার পাশে বসেছিল। তার চোখ মুখে আমার কাছে ফিরে আসার অনুতাপের ছাপ দেখছিলাম। রাত 11টা। দেয়ালের ঘড়ি ঢং ঢং শব্দ করছে। আমি বাথরুমে ছিলাম। বের হয়ে অবাক হয়ে যাই। রিয়া আফ্রোদিতির গহনা, আংটি, ঝুমুর সব কিছুই পড়েছে। রিয়া যেন অন্ধকারে ঝলকাচ্ছে। আমি থমকে আছি। তাহলে কি রিয়াই আফ্রোদিতি? কিন্তু রিয়ার সাথে আমার আম্মা, আমার মামাতো বোনের সম্পর্ক কি? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি আফ্রোদিতির মতো লাগছে? রিয়া, তুমি কি আফ্রোদিতিকে চেনো? আরে না, অর্নামেন্টসের গায়ে আফ্রোদিতি লেখা ছিল, তাই আর লোভ সামলাতে পারিনি, পরে নিয়েছি। রিয়া দাঁড়িয়ে আছে। আমি তার মুখোমুখি দাঁড়িয়ে। রিয়া চোখ বুজে আছে। হঠাৎ চোখ খুলেই রিয়ার হাত ছন্দে নাড়াতে থাকলো। মুহূর্তেই ছন্দের উত্থাল শব্দে তার শরীরে অদ্ভুত কম্পনের তাল মিলিয়ে নৃত্য। এত তীব্র গতিতে কেউ নাচতে পারে জানতাম না। রিয়ার পায়ের ভাঁজে পাতাল কেঁপে উঠছে। হাত ছুটতেই যেন বায়ু তার নিয়ন্ত্রণে চলে আসছে। পরক্ষণেই ধীর গতিতে নাচ, যেমন সমুদ্রের ঢেউ পর্যন্ত ঘুমিয়ে শান্ত হয়ে যাবে রিয়ার নৃত্যের গতির ফাঁদে পড়ে। এত প্রাণবন্ত রিয়াকে আমি আগে কখনো দেখিনি। হঠাৎ রুমে কিভাবে যেন এসি চালু হয়ে গিয়েছে। শীতল ঠান্ডা বাতাস আমাকে ভয়ে, উত্তেজনায়, কোনো অজুহাতেই আমাকে ঘামতে দেয়া হচ্ছিল না। রিয়া নেচেই যাচ্ছিল। কে থামাবে তাকে? সন্দেহ হচ্ছিল আফ্রোদিতির সাথে রিয়ার কোনো যোগসূত্র আছে। কিন্তু 1 ঘন্টার বিরামহীন নৃত্যের পর রিয়া অজ্ঞান হয়ে যায়। রিয়ার এই অজ্ঞান হয়ে যাওয়া আমাকে আরো ভীত করে দিচ্ছে। রিয়ার শরীর শীতল হয়ে আছে। রিয়াকে ঘুমানোর পর শান্ত দেখালেও তার পোশাক ও সাজসজ্জার জন্য জীবন্ত লাগছিল। রিয়া আফ্রোদিতিকে নিয়ে অবশ্যই কিছু জানে, হয়তো আমাকে বলছে না। রিয়া ঘুমাচ্ছে। আমি সোফায় বসে আছি। সোফায় বসে বসে অলংকারগুলো দেখছিলাম। কি আছে এতে? এগুলো কার? আর এই আফ্রোদিতিই বা কে? রাহাত আফ্রোদিতির অলংকার কোথায় পেল? প্রশ্নগুলোর উত্তর কে দিবে বুঝতে পারছিলাম না। ভাবলাম সকালে রিয়ার থেকে কিছুটা রহস্য উদ্ঘাটন করব। আমাকে অদ্ভুতভাবে বোকা বানিয়ে রিয়ার ঘুম থেকে ওঠেনি। রিয়া বেঁচে নেই। আমি পুরো স্তব্ধ। এভাবে কেউ কাছের জন হারায় এটাও জানতাম না। আফ্রোদিতির কথা আমি কারোর সাথেই বলতে পারছিলাম না। রিয়ার শরীর থেকে অলংকার খুলে বক্সে রেখে লুকিয়ে এরপর স্বাভাবিক পুলিশ তদন্ত শুরু হয়ে গেল। আমার উপর তেমন কোনো চাপ ছিল না, কারণ মৃত্যু খুব স্বাভাবিক দেখানো হয়েছে। দাফন শেষ। আমি যেন আফ্রোদিতির পৃথিবীতে ঢুকে পড়েছি, কিন্তু আফ্রোদিতিকে জানতেই শুধু পারছি না। একটি রিজাইন লেটার লিখে অফিসের ঠিকানায় পোস্ট করেছি। আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে। আমার মামাতো বোন কেন এসেছিল এটা জানা আমার খুব দরকার। ইদানিং আমার রুমে সেই সুঘ্রাণ প্রায়শই পাই। আমার মৃত্যু আমার কাছে এখনো কেন যেন কোনো অনুভূতি দিচ্ছে না। মনে হয় আম্মা যেন বাসায় আছে।
তবে হঠাৎ আমার কথা মনে পড়লে নীরবে কান্নায় মাথা ভার হয়ে আসে। দুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আমি মামিকে ঠিক করে চিনি না, সেই অনেক বছর আগে দেখেছিলাম। 15 ঘন্টা শেষ করে অস্ট্রেলিয়ায়, তারপর গাড়িতে করে সোজা মামিদের বাসায়। তাকে দেখলে আমি হয়তোবা চিনবও না। কাগজের লেখা সনদগুলোই যেন সম্পর্কের প্রলেপ মাখা অনুভূতি। আমি মামা বাড়িতে ঢুকেই জানতে পারলাম মামাতো বোন দেশে এসেছিল এবং মামি মৃত্যু খবর পেয়েছে, কিন্তু অসুস্থতার কারণে সে যেতে পারেনি। মামি আজকালকের মধ্যেই দেশে যেতে চাচ্ছিলেন, তার আগেই আমি চলে এসেছি। সংক্ষেপে একটা বিশ্রাম নিয়ে মামির সাথে কথা বলছিলাম। প্রথম কথাতেই চমকে যাই। মামাতো বোনের নাম আফ্রোদিতি নয়, ওর নাম হুজাইফা। কিন্তু 1 বছর হলো হুজাইফা নিজেকে আফ্রোদিতি বলে পরিচয় দিত। আমি বুঝতে পারছিলাম না আফ্রোদিতি অস্ট্রেলিয়ায় থাকে নাকি আমার দেশে। হুজাইফার রুমে গেলাম আমি। সেই ঘ্রাণ, সেই একই রকম সাজানো, অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আফ্রোদিতির অলংকার বক্সটি সম্ভব স্বর্ণের। কাছ থেকে গিয়ে হাতে ধরে দেখলাম, হ্যাঁ স্বর্ণের। এত অসম্ভব সুন্দর অঙ্কন করা বাক্স আমি আগে কখনো দেখিনি। বাক্সের সামনের অংশে কোনো অপরূপার চোখ আঁকা। সোনা রঙের এমন চোখ আমি আগে কখনো দেখিনি। আমি বাক্স খুললাম, সেই অলংকার, সেই পারফিউমের কয়টা ঝলমলে নেকলেসের উপর একটু ফাঁকা রেখে বরাবর 2টা কালো দামি স্টোন, কালো পাথরের মাঝে রেড স্টোন। নেকলেসের কি প্রাণ থাকতে পারে? যদি এমন ধরনের সত্যি হয় তাহলে এই নেকলেসের প্রাণ আছে। সম্ভব নেকলেস নিজেই নিজেকে এভাবে সাজিয়েছে। বুকের থেকে একটু উপরের জায়গাটাতে নেকলেস যে অংশটা জুড়ে থাকে, নেকলেসের সেই অংশে অসম্ভব সুন্দরভাবে গ্রিক শব্দে লেখা আফ্রোদিতি। রুমে সেই দেয়াল ঘড়ি। অলংকারগুলো নিয়ে মামির দিকে এগুচ্ছিলাম। মামি, এগুলো হুজাইফা কোথায় পেয়েছে? মামি, হুজাইফা বলেছিল তাকে তার বিশ্ববিদ্যালয়ের একজন বাঙালি প্রফেসর দিয়েছে। এত দামি অলংকার হুজাইফাকে এমনিতেই দিয়ে দিল? অমূল্য অলংকার এভাবে কেন দেবে হুজাইফাকে? বুঝতে পারছিলাম না। আমি আর অপেক্ষা করতে পারছি না। এখান থেকে বের হয়ে হুজাইফার ক্যাম্পাসের দিকে এগোলাম।